পরবর্তীতে কলকাতা পুরসভার শিক্ষা দপ্তর হক বিল্ডিং যাকে বলে, সেই হক বিল্ডিং এর সেই শিক্ষা দপ্তরের চিফ ম্যানেজার এডুকেশন তিনি একটি বিজ্ঞপ্তি জারি করে বলেছিলেন যে 2025 সালে 17 সেপ্টেম্বর কলকাতা পুরসভার স্কুলগুলিতে বিশ্বকর্মার ছুটি বাতিল করা হলো এবং সেই বিশ্বকর্মার বাতিল হওয়া ছুটিটি 31 এবং 1 এপ্রিল ঈদ উল ফিতরের ছুটির সঙ্গে যুক্ত করে ঈদ উল ফিতরের ছুটি অর্থাৎ ঈদের ছুটি একদিনের বদলে দুদিন করা। বাতিল হওয়া ছুটিটি বিশ্বকর্মা পুজোর ছুটি বাতিল, ঈদের ছুটি একদিন যুক্ত করা। সারা ভারতবর্ষে ঈদ উল ফিতরের জন্য একদিনই ছুটি দেশের সর্বত্র দেওয়া হয়। কলকাতা পুরসভা একটি এমন পুরসভা যে পুরসভা বিজ্ঞপ্তি জারি করে বলে যে তারা ঈদের ছুটি দুদিন দেবে এবং তার জন্য বিশ্বকর্মার ছুটি বাতিল করবে। ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমরা এই বিষয়টি তোলার পরে আমরা জানতে পারি যে কলকাতার পুর কমিশনার বলেছেন যে এই যে করিজেন্ডাম বা বিজ্ঞপ্তি, যেটা পুরনো যে সরকারি ছুটির তালিকাকে করিজেন্ডাম করে যেটা বার করা হয়েছিল, তার সংশোধন করে যেটা বার করা হয়েছিল, সেটাকে বাতিল করা হয়েছে। কারণ কিছু টাইপোগ্রাফিক্যাল মিস্টেক ছিল। এই বিজ্ঞপ্তিটি, আমার শিক্ষা দীক্ষা খুবই কম, কিন্তু এই বিজ্ঞপ্তিটি পড়ে আমি অন্তত কোথাও বানান ভুল দেখিনি। কলকাতার পুর কমিশনার একজন আইএএস অফিসার, তাকে অনুরোধ করব যে কি টাইপোগ্রাফিক্যাল ভুল ছিল, কি এমন বানান ভুল ছিল, দিনের দিনক্ষণের ভুল ছিল যে যার জন্য আপনাকে ওই বিজ্ঞপ্তিটি বাতিল করতে হয়েছে। কলকাতা পুরসভার এই বিজ্ঞপ্তি বাতিল আসলে বাংলার সনাতনী সমাজে জাগ্রত রূপের চেতনার যে বহিঃপ্রকাশ হচ্ছে তাতে ভয় পেয়েছে কলকাতা পুরসভা এবং তার মালকিন এবং তার মূল যে হোতা জনাব ফিরাদ সুরাবর্দী হাকিম। যে জনাব ফিরাদ সুরাবর্দী হাকিম তার নিজের কেন্দ্রকে মিনি পাকিস্তান বলেন, তিনি ভিন ধর্মীদের, সনাতনীদের, আপনাকে আমাকে দাওয়াতে ইসলাম দিয়ে ইসলামে অংশগ্রহণ করার কথা বলেন, না হলে বলেন ইসলাম কবুল না করলে আপনারা দুর্ভাগা। যে ফিরাদ সুরাবর্দী হাকিম বলেন সংখ্যালঘু মুসলমানদের জনসংখ্যা বৃদ্ধি করে একদিন সংখ্যাগুরু হতে হবে এবং শরিয়ত আইন চালু করতে হবে। সেই জনাব ফিরাদ সুরাবর্দী হাকিমের অধীনস্থ একজন এডুকেশন ডিপার্টমেন্টের শিক্ষা দপ্তরের চিফ ম্যানেজার তিনি একটি বিজ্ঞপ্তি প্রকাশ করছেন, আর পুরসভা তাকে বলির পাঠা বানিয়ে বলছে যে তিনি কিছু জানতেন না, কারোর সঙ্গে আলোচনা হয়নি। একথা ভারতীয় জনতা পার্টি নয়, বাংলার কোনো সনাতনী বিশ্বাস করে না। কারণ এ রাজ্যে সরকারি আমলাদের ধরে কটি মাথা আছে যে কোনো নির্দেশ না পেয়ে তারা এত বড় একটি স্পর্শকাতর ঘটনায় বিশ্বকর্মা পুজোর ছুটি বাতিল করে ঈদের ছুটি বাড়িয়ে দেবে। আমাদের প্রশ্ন জনাব ফিরাদ সুরাবর্দী হাকিমের কাছে, বিশ্বকর্মা ছুটি বাতিল করেছেন, করে দেওয়া হয়েছে, হচ্ছিল না। আমরা কল্পনাই করতে পারি না যে কলকাতা শহরের কোন কলেজে, দক্ষিণ কলকাতার কোন কলেজে সরস্বতী পুজো হবে না। আদালতের নির্দেশে পুলিশ প্রহরায় ছাত্রছাত্রীদের মা সরস্বতীর কাছে অঞ্জলি দিতে হয়েছে। মাননীয়া বিধানসভায় দাঁড়িয়ে অমৃত কুম্ভকে মৃত্যু কুম্ভ বলেন। সনাতনের আস্থা, সনাতনী শ্রদ্ধালুদের যে আস্থার জায়গাগুলি বারবার তিনি আঘাত করছেন। একই জিনিস করেছিলেন রাম মন্দির প্রতিষ্ঠার সময়। প্রধানমন্ত্রীজির হাতে যখন রাম মন্দিরের ভূমি পূজন এবং রাম মন্দিরের গর্ভগৃহ উদ্বোধন, মূর্তি স্থাপন হলো, একইভাবে তিনি আক্রমণ করেছিলেন রাম ভক্তদের উদ্দেশ্যে। তার
কনভয় যাওয়ার সময় কেউ কোনো অত্যুৎসাহী রাম ভক্ত যদি জয় শ্রীরাম বলেছেন, আমরা দেখেছি তিনি গাড়ি থেকে নেমে তাড়া করেছেন তাকে। তার রাম নামে আপত্তি, রাম মন্দিরে আপত্তি, কুম্ভে আপত্তি, কুম্ভের অমৃত স্নানে আপত্তি, কলকাতার বুকে সরস্বতী পুজোয় আপত্তি, এখন বিশ্বকর্মা পুজোয় কলকাতার স্কুলগুলিতে পালনেও আপত্তি। তিনি বাড়াতে চাইছেন ঈদের ছুটি, এবং নিশ্চিতভাবে দুধেল গাইদের জন্যই, তার ভোট ব্যাংকের জন্যই এই নীতি। এবং আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে যে বারবার বলছি, পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ বানাতে চাইছেন মাননীয়া। 11 সালে আসার আগে বলেছিলেন কলকাতাকে লন্ডন বানাবো, কালক্রমে কলকাতাকে তিনি ঢাকা বানিয়ে দিয়েছেন। এবং পশ্চিমবঙ্গ যে পশ্চিম বাংলাদেশ হতে চলেছে তার আরো একটি উদাহরণ, জলজান্ত উদাহরণ আপনাদের সামনে আমি আজকে দেখাচ্ছি। নদিয়া জেলার নাকাশিপাড়া থানা, বিল্লগ্রাম গ্রাম পঞ্চায়েত, বিজেপির দখলে থাকা গ্রাম পঞ্চায়েত, সেই গ্রাম পঞ্চায়েতের অধীন গোপালপুর গ্রাম, মাননীয়ার ভোট ব্যাংকরা থাকেন। সেই গোপালপুর গ্রামে বিজ্ঞপ্তি দিয়ে বলা হয়েছে গান বাজনা নিষিদ্ধ, সম্পূর্ণভাবে নিষিদ্ধ, গ্রামবাসীবৃন্দ এবং মসজিদ কমিটির নিদান। ইসলামিক খিলাফত হয়ে গেল নাকি পশ্চিমবঙ্গ? দিন 7 আগের ঘটনা, বিজেপির প্রধানের নেতৃত্বে এ নিয়ে থানায় গিয়ে প্রতিবাদ বিক্ষোভ দেখানোর ফলে এই সাইনবোর্ডটি কোনো ক্রমে নামানো সম্ভব হয়েছে, কিন্তু এই মানসিকতাটা নামানো যাচ্ছে না। এই বিজ্ঞপ্তি জারি করার পর এ যেন তালিবানি নদিয়াতে পরিণত করার এই জায়গাতে এখনো পর্যন্ত ওখানে কোনো গান বাজনার অনুষ্ঠান হয়নি। মসজিদ কমিটি হুঁশিয়ারি দিয়েছে যে এই চত্বরে গান বাজনা হলে মসজিদ কমিটি তা মানবে না। এ কোন পশ্চিমবঙ্গে আমরা বাস করছি? এই চিত্র তো আমরা বাংলাদেশে দেখছিলাম, বাংলাদেশের বিভিন্ন স্থানে দেখছিলাম মা দুর্গার মূর্তি ভাঙা হচ্ছে, কালী মন্দির ধ্বংস করা হচ্ছে, কৃষ্ণ মন্দির ভাঙা হচ্ছে, হরিবাসরে আক্রমণ হচ্ছে। মাননীয়ার রাজত্বে দুধেল গাইদের, তার ভোট ব্যাংকদের এত ক্ষমতা হয়ে গেল, আর হবে নাই বা কেন? 46-এ সুরাবর্দীয় কলকাতার বুকে দাওয়াতে ইসলামের ডাক দিতে পারেননি। 46-এর গ্রেট ক্যালকাটা কিলিং এর সময় সুরাবর্দীয় দাওয়াতে ইসলামের ডাক দিতে পারেননি। আজ 2024-এ দাঁড়িয়ে কলকাতার মেয়র, তৃণমূলী মেয়র বলতে পারেন যে যারা ইসলাম কবুল করেনি তারা সবাই দুর্ভাগা, আসো ইসলাম গ্রহণ করো। খোদ কলকাতার মেয়র বলছেন এ কথা। কলকাতায় সরস্বতী পুজো করা যাচ্ছে না, হরিণঘাটায় সরস্বতী পুজো করা যাচ্ছে না, বোলপুরে সরস্বতী পুজো করা যাচ্ছে না, উলুবেড়িয়ায় সরস্বতী পুজো করা যাচ্ছে না। মুর্শিদাবাদ, মালদার বিস্তীর্ণ এলাকায় হিন্দু সনাতনী মহিলারা শাখা পলা সিঁদুর পরা ছেড়ে দিয়েছেন নিজেদের সুরক্ষার জন্য, আর নদিয়াতে গান বাজনা নিষিদ্ধ হচ্ছে। 15 বছরের শাসনকালে মাননীয়ার উপহার পশ্চিমবঙ্গকে ইসলামিক খিলাফতে পরিণত করে দেওয়া। আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এই সরকারকে হুঁশিয়ারি দিয়ে বলতে চাই, অনেক হয়েছে, অনেক হয়েছে, ব্যবস্থা গ্রহণ করুন। না হলে সনাতনী সমাজ যেভাবে জেগে উঠছে তার প্রতিক্রিয়ায় আপনার নির্বাসন এবং বিসর্জন অবশ্যম্ভাবী। এই যে বিজ্ঞপ্তিটা প্রত্যাহার করা হলো, প্রকাশ করে প্রত্যাহার করা হলো, আপনি বলছেন যে সনাতনী সমাজ জেগেছে। তো দেখুন, ভয় পেয়েছে প্রশাসন, পুরো প্রশাসন ভয় পেয়েছে। ওরা ভেবেছিল যে এইভাবে চুপচুপ করে একটা করিডোর ছেপে রেখে দেওয়া হবে এবং তারপরেতে কলকাতাতে সকলের অজান্তেই 2 দিন ঈদের ছুটি হয়ে যাবে, বিশ্বকর্মার ছুটি বাতিল হয়ে যাবে। কিন্তু পুরো প্রশাসনের ভেতরেও যে সনাতনীরা রয়েছেন তারাই তা আমাদের কাছে পৌঁছে দিয়েছেন, বলেছেন আওয়াজ তুলুন। ভারতীয় জনতা পার্টি আওয়াজ তুলেছে। সমাজ মাধ্যমের যে রেশ উঠেছে, যেভাবে চতুর্দিকে প্রতিবাদ হয়েছে, ভয় পেয়েছে পুরো প্রশাসন, তাই বাধ্য হয়ে এখন ঢোক গিলে
বলছে বানান ভুল ছিল ওই বিজ্ঞপ্তিতে, সেই জন্য এটা প্রশাসনিক কারণে তুলে নেওয়া হয়েছে। ওই আধিকারিককে শোকজ করা হচ্ছে। আধিকারিকের কি দোষ? নির্দিষ্ট সার্ভিস কমিশন দিয়ে আসা ওই আধিকারিক সেই ব্যাচের টপার, যথেষ্ট বুদ্ধিমান আধিকারিক, তিনি নিজেই ভুল করার লোক নয়। আমাদের প্রশ্নের তদন্ত হওয়া উচিত, কে ওই আধিকারিককে চাপ দিয়ে এমন বিজ্ঞপ্তি জারি করিয়েছিল, তার নাম প্রকাশ্যে আনুক সরকার। মাননীয়ার কাছে আমাদের দাবি যে কার অঙ্গুনি হলে, কে বলেছিল ওই আধিকারিককে এরকম একটি বিজ্ঞপ্তি জারি করার জন্য, তার নাম প্রকাশ করে তার শাস্তি দেওয়া হোক। এটা কোনো হিডেন এজেন্ডা না। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তার নিজের ভোট ব্যাংকের তোষণ করার হচ্ছে একমাত্র প্রকাশ্য নীতি। সেই কারণে উনি সরস্বতী পূজায় বাধা দেন, সেই কারণেই অমৃত কুম্ভকে মৃত্যু কুম্ভ বলেন, সেই কারণেই রাম মন্দির প্রতিষ্ঠার সময় নরেন্দ্র মোদীকে ব্যঙ্গ করেন, সেই কারণেই সনাতনী যা যা প্রতীক আছে সবেতেই তার আপত্তি। কিন্তু যা কিছু দুধেল গাইদের জন্য, যা কিছু তোষামুদে, যা কিছু তোষণকারী, যা কিছু তুষ্টিকরণের জন্য তাতে তার সংরক্ষণ রয়েছে। কিন্তু আমরা যদি দেখি যে এনআইএ একটা বা রাজ্য সরকারের যে ছুটির লিস্ট আছে, সেখানে কিন্তু বিশ্বকর্মা পুজোর দিকে কোনো ছুটি ঘোষণা করা হয় না। কোন ছুটি দেওয়া হবে, কোন ছুটি দেওয়া হবে না, তা পুরসভা এবং কর্পোরেশনগুলি যেহেতু স্বায়ত্তশাসিত সংস্থা, তাই স্বায়ত্তশাসিত সংস্থাগুলির নিজস্ব অধিকার আছে। সেই মোতাবেকই পুরসভার স্কুলগুলিতে বিশ্বকর্মার ছুটি রয়েছে। পুরসভার কিছু ছুটি যেগুলো আছে, এনআই অ্যাক্টের ছুটির সঙ্গে সঙ্গে কিছু ছুটি যেগুলো আছে, সেগুলো বিশেষভাবে স্থানীয় ছুটি হিসেবে তারা অদল বদল করতে পারে। অর্থাৎ করম পুজোর ছুটি যেখানে হয় বা ছটের ছুটি যেখানে হয়, যে অঞ্চলে দেওয়া হয়, অনেক সময় দেখা যায় সেই রেস্ট্রিক্টেড হলিডে অন্য জায়গাতে অন্য দিন ছুটি দেওয়া হয়। কলকাতা পুরসভার স্কুলগুলিতে বিশ্বকর্মা পুজোর ছুটি বহাল ছিল, সেটিই বাতিল করে সেই ছুটিটি ঈদের সঙ্গে যুক্ত করার চেষ্টা হচ্ছিল। প্রাথমিক নিয়োগ দুর্নীতির তৃতীয় সাপ্লিমেন্টারি যে চার্জশিট, সেখানে জনৈক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম উল্লেখ রয়েছে কালীঘাটের কাকুর একটি অডিও রেকর্ডিং প্রসঙ্গে। মজার বিষয় হলো চার্জশিটে কাকু থেকে শুরু করে কুন্তল ঘোষ সকলের পরিচয় স্পষ্ট করা হয়েছে। কাকুকে লিপস এন্ড মাউসের সিংহ বলা হয়েছে, শান্তনু ব্যানার্জিকে তৃণমূল যুবর কথা উল্লেখ আছে। অদ্ভুতভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তা নিয়ে একটা কথা উল্লেখ হয়নি এই চার্জশিটে। এটা প্রসঙ্গে আপনারা অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বলতে কি মনে করছেন? আজকে শিবরাত্রির দিন আমি যদি মহাদেবের কথা বলি, তাহলে আপনাদেরকে কি আরো উল্লেখ করতে হবে? মহাদেব মানে পার্বতী পতি, কার্তিক গণেশের বাবা, লক্ষ্মী সরস্বতীর বাবা, এসব নন্দী ভৃঙ্গীদের জন্য পরিচয় লাগে, মহাদেবের জন্য পরিচয় লাগে না। আরো একটা জিনিস, পশ্চিমবঙ্গে লক্ষ লক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায় আছেন, কেন একজনের প্রতিক্রিয়া এলো? ওই বাকিরা কোনো অভিষেক বন্দ্যোপাধ্যায় তো মনে করলেন না যে শিক্ষা দুর্নীতির মাল আমি নিয়েছি? যিনি শিক্ষা দুর্নীতির মাল নিয়েছেন বলে সিবিআই চার্জশিটে উল্লেখ আছেন, তিনি মনে করছেন, প্রতিক্রিয়া দিচ্ছেন তার বিভিন্ন মারফত। তো সুতরাং আপনারও বুঝে নিতে অসুবিধা হচ্ছে না, আমাদেরও বুঝে নিতে অসুবিধা হচ্ছে না ওই জনৈককে। এই জনৈক শব্দের মধ্যে তদন্তের নিগূঢ় তত্ত্ব লুকিয়ে আছে, অপেক্ষা করুন, সব বেরোবে। এই যে চার্জশিট প্রসঙ্গে আরো কিছু বিষয় সামনে আসছে। শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় তিনজনের বৈঠক হয়েছিল 2017 সালে, চার্জশিটের উল্লেখ অনুযায়ী। এর মধ্যে কালীঘাটের কাকু ছিলেন, কুন্তল ছিলেন, শান্তনু ব্যানার্জি ছিলেন। সেখানে অনুপস্থিত দুজনকে নিয়ে আলোচনা হয়েছে। তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং জনৈক অভিষেক বন্দ্যোপাধ্যায় নিয়ে তারা আলোচনা করেছেন। বক্তব্য অনুযায়ী কাকু বলেছেন 15 কোটি চেয়েছেন জনৈক অভিষেক, না দিলে তিনি বেআইনি নিয়োগ পাওয়াদের গ্রেপ্তার করিয়ে দেবেন বা দূরে ট্রান্সফার করিয়ে দেবেন, পোস্টিং দূরে হবে। সেই বৈঠকে আরো আলোচনা হয়, আরো 100 কোটি টাকা তুলতে হবে, তার জন্য 2000 অবৈধ নিয়োগ করতে হবে। মাত্র 100 কোটি, মোট 5 জন ভাগাভাগি করে নেবেন এই 3 চরিত্র যারা উপস্থিত, এবং শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ও জনৈক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃতীয় সাপ্লিমেন্টারি চার্জশিট নিয়ে আপনারা এখন বলছেন বিস্ফোরক তথ্য দিয়েছে সিবিআই। এই আপনারাই গতকালই বলছিলেন সেটিং 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 সেটিং। কাকুর কণ্ঠস্বর আর রেকর্ড হচ্ছে না। কাকু কণ্ঠস্বর রেকর্ড না করার জন্য বহুবার অজ্ঞান হয়েছে এবং নিখুঁত ভঙ্গিমায় অজ্ঞান হয়েছে, আইসিইউতেও ভর্তি হয়েছে। তারপরেও কাকুর কণ্ঠস্বর আজ সিবিআই এর চার্জশিটে।
কাকুর কণ্ঠস্বর এবং কণ্ঠস্বরের কন্টেন্ট যা যা ছিল তা সিবিআই এর চার্জশিটে আসার পরেতেই আপনারা বলছেন বিস্ফোরক তথ্য সিবিআই পেশ করেছে। অপেক্ষা করুন, কণ্ঠস্বর যদি চার্জশিট আসে, চার্জশিটের পরিপ্রেক্ষিতে বিচার প্রক্রিয়ায় জেল যাত্রাও সময় লাগবে না। এই যাদের যাদের নাম উল্লেখ হয়েছে তাদের সকলকে কি সিবিআই আইনের আওতায় আনতে পারবে? তদন্তকারী সংস্থা তথ্য প্রমাণের ভিত্তিতে তদন্তকে এগিয়ে নিয়ে যায়। যাদের যাদের কথা বলেছেন তাদের 3 জনের হাজতবাস হয়ে গেছে। একই কাজে ভিন্ন ফল তো হয় না, এটা কমন সেন্স বলে। এরপর তদন্তকারী সংস্থা তদন্ত যে পথে এগোবে আপনারা দেখতে পাবেন। সিপিএম এর বক্তব্য তৃণমূল বিজেপি আজাদ রয়েছে বলে অভিষেককে আড়াল করছে সিপিআই। দেখুন, একটি অপ্রাসঙ্গিক দল, সেই অপ্রাসঙ্গিক দলের কিছু অমূলক কথার প্রতিক্রিয়া দেওয়া কোনো মানেই হয় না। এতদিন সেটিং করে লাফিয়েছে, এখন হয়ে গেছে আতা। আচ্ছা, ফিশ ফ্রাই কারা খেতে যায়? কারা পাল্লুর তলায় গিয়ে আশ্রয় নেয়? তো সেটিং এর রাজনীতি আপনি করে তৃণমূল কংগ্রেসকে বাঁচানোর চেষ্টা না করে পরিষ্কার রাস্তায় নামুন, অভিষেকের বাড়ি ঘেরাও করুন দম থাকলে। তৃণমূলের আজকে কি মেগা বৈঠক, সেখান থেকে 2000 তৃণমূলের পরিকল্পনার মেগা বৈঠক, সেই মেগা বৈঠকে রণকৌশল ঠিক করা হবে 2024 বিধানসভা নির্বাচনে। আপনারা রাজ্যের প্রধান বিরোধী দল 15,000 প্রতিনিধি নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়। আচ্ছা, প্রথম তো দেখুন, এই প্রশ্নগুলো আমার কিছু পাল্টা প্রশ্ন আছে। প্রথমত, তৃণমূল কংগ্রেস কি দল? দ্বিতীয় হচ্ছে, কোনো পরিকল্পনা বৈঠক কি 15,000 লোকের উপস্থিতিতে হয়? তৃতীয় হচ্ছে যে এই থেকে বৈঠক বলছেন না, এটা হট্ট মেলা হচ্ছে, সেটাই তো বোঝা মুশকিল। তো যার ফলে তৃণমূল একটা প্রাইভেট লিমিটেড কোম্পানি বা ফ্যান ক্লাব বলতে পারেন, সেখানে কোম্পানির চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টরের মধ্যে আকচাকচি চলছে। আপনারা কার এক জনৈক অভিষেক বন্দ্যোপাধ্যায় এর নাম সিবিআই চার্জশিটে এসছেন বলেন, জনৈকা কোনো কথা কোনো বলছেন না। আমরা মুখিয়ে আছি যে জনৈকর জন্য জনৈকা কাল কিছু বলেন কিনা সেটা দেখার জন্য। বলছি যে মেট্রো রেলের যে জমি জট, মেট্রো রেল সম্প্রসারণের ক্ষেত্রে এতদিন আমরা দেখেছি যে রেলের তরফ থেকে বিভিন্ন সময় মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ না করা নিয়ে তৃণমূল কংগ্রেসের একটা ক্ষোভ তাদের মধ্যে তারা তাই নিয়ে সমালোচনা করতেন। এবার মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প উল্লেখ করে 1000 বর্গ কিলোমিটার জমি দরকার, তার জায়গায় 887 বর্গ কিলোমিটার জমি চেয়ে বডিগার্ড লাইনের মেট্রো রেলের নির্মাণ সংস্থা তারা রাজ্যকে চিঠি করছে মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প করে, মানে সুর নরম করে মেট্রোতে এখন মুখ্যমন্ত্রীর কাছে জমি চাইছে। শুধুমাত্র কলকাতা মেট্রো না, পশ্চিমবঙ্গের 64টি রেল প্রকল্প জমি জটে আটকে রয়েছে। কলকাতা শহরের বুকে 900 বর্গ মিটার মাত্র জমি কলকাতা বা পুরসভা বা রাজ্য সরকার মেট্রোকে দিচ্ছে না বলে কলকাতা মেট্রোর একটি বড় অংশ চালু করা যাচ্ছে না। এই 64টি রেল প্রকল্প সেই রেল প্রকল্পগুলি যার অধিকাংশই মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী থাকাকালীন ঘোষণা করেছিলেন। এখন তিনি সেগুলোর আর জমি জোগাড় করে দিতে পারছেন না। নরেন্দ্র মোদী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষিত রেল প্রকল্পগুলি রূপায়ণ করে পশ্চিমবঙ্গের মানুষকে সুবিধা রেল পরিষেবা দিতে চান, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় জমি আর নিতে চাইছেন না। শুধু রেলই আটকে নেই, হলদিয়া জগদীশপুর পাইপলাইন বিহার অব্দি কাজ অব্দি হয়ে গেছে, হলদিয়া থেকে বিহার পর্যন্ত পাইপলাইন পাতা যাচ্ছে না, তার ফলে গ্যাসের যে গেলের যে গ্যাস সরবরাহ তা করা যাচ্ছে না। ডানকুনি অমৃতসর ফ্রেট করিডর পশ্চিমবঙ্গের বাইরে গিয়ে আটকে আছে। পশ্চিমবঙ্গের অংশটুকু ডানকুনি অব্দি ফ্রেট করিডর হয়ে গেলে অনেক কম মাসুলে পণ্য কলকাতা অব্দি নিয়ে আসা সম্ভব হতো, সেটা করা যাচ্ছে না। দ্বিতীয়, বিমানবন্দর জমি জটে করা যায়নি। জাতীয় সড়ক 34 এখনো পর্যন্ত গত 15 বছরের সম্প্রসারণ করা গেল না একটি নির্দিষ্ট অংশে। অর্থাৎ যেখানেই জমি এই মুখ্যমন্ত্রীর কাছে সেখানেই যেন স্বয়ং জম দাঁড়িয়ে আছেন, তাই জমিতে তিনি হাত দেন না আর পশ্চিমবঙ্গ পিছিয়ে যায়। সেই জন্যই কি মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প উল্লেখ করে পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের সমস্ত স্বপ্নের প্রকল্পগুলি এখন জনগণের কাছে দুঃস্বপ্নের আকার ধারণ করেছে, এবং সেই কারণেই
রেল বারবার তাকে এটাই বোঝাতে চাইছে যে প্রকল্প আপনার শুরু করা, দয়া করে জমির ব্যবস্থা করুন, শেষ করুন। পশ্চিমবঙ্গে রেলের বড় বড় বরাত কোনো ঠিকাদারি সংস্থা সে কাজই করতে চাইছে না। তার কারণ সার্ভে করতে গেলে হচ্ছে তৃণমূলের তলাবাজরা চলে এসে সার্ভে করার জন্য টাকা চাইছে। এই এক পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের কোনো উন্নয়নমূলক কাজ হচ্ছে না এবং শুধু তোলাবাজি আর কাটমানি স্বর্গরাজ্য চালাচ্ছেন মাননীয়। নদিয়ার পলাশীপাড়ায় বিধানসভার বার্নিয়া এলাকায় এক কর্মী সম্মেলনে গিয়ে মহুয়া বন্দ্যোপাধ্যায় দুর্নীতিগ্রস্ত নেতৃত্বের বিরুদ্ধে মহুয়া মৈত্র মানিক ভট্টাচার্যের বিরুদ্ধে বলেছেন ও ছিচকে চোর নয়, রঘু ডাকাত বলে সম্বোধন। মানে মানিক পরিবারের সবাই চোর, এটা মানিককে কটাক্ষ মহুয়া মৈত্র। যদি মানিক ভট্টাচার্য ছিচকের চোর নয়, তৃণমূল সাংসদের ভাষায় রঘু ডাকাত হয়, তাহলে মহা ডাকাতগুলি কোথায় আছে এবার বুঝুন। তৃণমূলের এক সাংসদ এইভাবেই তো 25-75-এর ভাগের কথাটা বলে দিয়েছিলেন যে 25 রাখো 75 পাঠাও। এবার থ্যাংক ইউ মহুয়াদি, আপনি অন্তত পক্ষে মানিককে রঘু ডাকাত বলে রঘু ডাকাতের বাবা যারা, রঘু ডাকাত যারা মহা ডাকাত, তাদের দিকেও ইঙ্গিত করে দিয়েছেন। সেজন্য আপনাকে বিজেপির পক্ষ থেকে ধন্যবাদ আজকে এবং শিবরাত্রি ধুত্র ফুল। আজকে মহাকুম্ভ শেষ দিন, রেকর্ড পরিমাণে পুণ্যার্থীরা সকাল থেকে স্নান করছে। মৃত্যু কুম্ভ এখানে বলা হলো। দেখুন, গত 1.5 মাস ধরে প্রয়াগরাজের বুকে যে মেলা হলো, যে ব্যবস্থাপনার আয়োজন উত্তরপ্রদেশ সরকার করেছে, আজ শিবরাত্রির দিন তার শেষ যে বিশেষ স্নান, সেই স্নান কয়েক কোটি মানুষ সেই স্নান করেছেন। উত্তরপ্রদেশের অর্থনীতি শুধুমাত্র এই 1.5 মাসে 3 লক্ষ কোটি টাকার অতিরিক্ত ব্যবসা হয়েছে। ট্রেনের টিকিট, বাসের টিকিট, গাড়ির তেল, হোটেল, সাধারণ যে যুবক যারা বাইকে করে রাইডারের কাজ করেছে থেকে শুরু করে প্রচুর মানুষের রোজগারের ব্যবস্থা হয়েছে। ফলে অর্থনীতি থেকে সংস্কৃতি, সংস্কৃতি থেকে ধর্মীয় আচার, ধর্মীয় আচার থেকে এত এত মানুষের জনসমাগমের পরেও সেখানে পরিবেশের যে সুব্যবস্থা, যারা ফিরে এসছেন তারাই বলেছেন যে সঙ্গমে ফুল ইত্যাদি পড়ার 15 মিনিট 20 মিনিটের মধ্যে কিভাবে স্থানীয় প্রশাসন সেই ফুল গঙ্গা থেকে তুলে অন্য জায়গায় তার ব্যবস্থাপনার জন্য নিয়ে গেছে। তারপরে একটি সুষ্ঠু ব্যবস্থা তৈরি করার জন্য উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে ধন্যবাদ দেওয়া উচিত। সারা দেশ তার জন্য ধন্য ধন্য করছেন এবং এর মধ্যেও যারা মৃত্যু কুম্ভ দেখেন তাদের দৃষ্টিভঙ্গি শুধু শ্মশানের দিকে, আর আমরা এই অমৃত স্নান করতে যাওয়া বাংলার যে প্রায় 2 কোটি ভক্ত, 2 কোটি মানুষ, যার মধ্যে অনেকে তৃণমূলীয় আছেন, তাদের কাছে অনুরোধ করব যে অন্তত পক্ষে আজ শেষ স্নানের পর আপনারা সমাজ মাধ্যমে আপনাদের অভিজ্ঞতার কথা লিখুন, আপনাদের কথা জানান, তাহলেই সার্থক হবে এই কুম্ভের মাহাত্ম্য। বিজেপির দাবি ছিল এই মৃত্যু কুম্ভ প্রত্যাহার করা হোক শব্দটা, এখন উনি করেননি এবং তার জন্য ক্ষমা প্রার্থনারও দাবি করা হয়েছিল বিজেপির পক্ষ থেকে। একটা সাফাই দিয়েছেন শুধু না, উনি যে পাল্টিশ্রী সেটা আমরা দেখেছি। বিধানসভায় দাঁড়িয়ে যে কথা বলেছিলেন, এটি সাংবাদিক সম্মেলনে দেখলাম, তিনি বলেছেন যে কুম্ভ নিয়ে তিনি কিছু বলেননি। 2টি বক্তব্যই সাধারণ মানুষের কাছে আছেন এবং মানুষ ওখান থেকে উপসংখ্যা টেনে নিয়েছেন যে আমাদের রাজ্যে একজন পাল্টিশ্রীও আছেন। ভয়ঙ্কর ঘটনা, অভিযুক্ত একজন তৃণমূল নেতা। যে পরিস্থিতি তৈরি হয়েছে, পুলিশ প্রথমে অভিযোগই গ্রহণ করতে চাইছিল না, তার পরিবার থানায় গিয়ে দীর্ঘক্ষণ বসে থাকার পরে আমাদের বিজেপির হস্তক্ষেপে সেখানে অভিযোগ গ্রহণ করা সম্ভব হয়েছে। এবং এই আরজিকর কাণ্ডের পর এখনো পুলিশের মধ্যে যে এই ইনসেনসিটিভিটি রয়েছে, যে একজন মহিলা সে দীর্ঘদিন ধরে ধর্ষিতা হওয়ার পরে তো তার অভিযোগ জানাতে গেলে তাকে বসিয়ে রাখা হচ্ছে, সে বাড়ি ফিরে যাওয়ার মতো পরিস্থিতি নেই, চাপ তৈরি করার ফলে অভিযোগ গ্রহণ করছে, যা অত্যন্ত ভয়ঙ্কর প্রবণতা। এবং এ রাজ্যে পার্ক স্ট্রিট কাণ্ড দিয়ে শুরু হয়েছিল, তারপরে পরপর হাঁসখালি, কামদুনি, সন্দেশখালি, জয়নগর, আরজিকর এবং প্রতিদিন কোথাও না কোথাও মহিলাদের উপর অত্যাচার, কোথাও গাড়ি চালিয়ে মেরে দেওয়া হচ্ছে, কোথাও ট্রলিতে মহিলা খুন করে নিয়ে যাওয়া হচ্ছে।
এই যে পর ভয়ঙ্কর ঘটনাগুলি বলে দিচ্ছে রাজ্যে লক্ষ্মীর ভান্ডার থাকলেও বাড়িতে মা লক্ষ্মীর নিরাপত্তা নেই। আপনি ডায়মন্ড হারবার হাসপাতালের কথা উল্লেখ করলেন না। ডায়মন্ড হারবার হাসপাতালে দেখুন, এটা হচ্ছে সেবাশ্রয়ের সেবাদাতাকে ব্যাখ্যা দিতে হবে। আরজিকর কাণ্ডের পর ডায়মন্ড হারবারে আইসিইউর মধ্যে যদি এই শ্লীলতাহানির ঘটনা ঘটে তা অত্যন্ত উদ্বেগের। কোম্পানির চেয়ারম্যান ম্যানেজিং ডিরেক্টরের মধ্যে সেবাদানের প্রতিযোগিতা চলছে, আর এই ডায়মন্ড হারবার মডেলেই হাসপাতালের আইসিইউর মধ্যে রোগিণী শ্লীলতাহানি হচ্ছে। তো সেবাশ্রয়ের সেবাদাতার এর ব্যাখ্যা দেওয়া উচিত, কেন হয়েছে বলা উচিত। এই নিয়ে একটা সাধারণ প্রশ্ন, সেটা হচ্ছে আপনি একটু আগে একটা সিরিজের কথা বললেন, একেবারে পাঁচফিট থেকে আমরা দেখতে পাচ্ছি হেনস্থা চলছে এবং আরজি করার পরও লাগাতার মহিলা নির্যাতনের খবর। তৃণমূল নেতারা পুলিশের ঘেরাটোপে তারা নিরাপত্তায় রয়েছেন, আপনাদের বেশ কিছু বিজেপি নেতা তাদেরকে কেন্দ্রীয় পুলিশ ঘিরে রাখছেন, তৃণমূল নেতাদের যে পুলিশ পাহারা দিচ্ছে বা বিভিন্ন নিরাপত্তা রক্ষার কাজে তাদেরকে দেখা যাচ্ছে ঘুরে ঘুরে নেতাদের বাড়ির বাজারও করছেন। সেখানে দেখা যাচ্ছে রাজ্যের মেয়েদের নিরাপত্তা নেই। রাজনৈতিক নেতারা যখন নিরাপত্তার ঘেরাটোপে, সাধারণ মানুষ এতটা অসহায়, হেলদোল নেই প্রশাসনের। আমরা বারবার বলছি যে পশ্চিমবঙ্গে মহিলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে মহিলাদের নিরাপত্তা কিছু নেই। তৃণমূল কংগ্রেস তার কিছু তোলাবাজ নেতাকে নিরাপত্তা দিয়ে রেখে ভাবছে এই মহিলাদের উপর যে আক্রোশ অত্যাচার চলছে তা থেকে মুক্তি পাওয়া যাবে। কিন্তু যেভাবে প্রতিদিন রাজ্যের কোথাও না কোথাও মহিলাদের সম্ভ্রমহামি থেকে ধর্ষণের ঘটনা পরপর ঘটছে, তার পুরো দায় রাজ্যের পুলিশ মন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী। সেই জন্য আরজিকর কাণ্ড থেকে আমরা বারবার দাবি তুলে আসছি যে দাবি একটাই, পদত্যাগ, পুলিশ মন্ত্রীর পদত্যাগ। একসময় এরাজ্যের শাসক দল, এখন সিপিএম, সেই তারা কখনো ব্যক্তি পুজোতে বিশ্বাস করতো না, কিন্তু রাজ্য সম্মেলনের শেষ দিনে দেখা গেল মীনাক্ষী মুখোপাধ্যায়ের কাট আউট নিয়ে সমাবেশে পার্টি কমরেডরা, এবং পাশাপাশি দেখা যাচ্ছে আইবাকের মতো সিপিএম ও প্রফেশনাল ভোট কৌশলী দিয়ে। দেখুন, পশ্চিমবঙ্গের রাজনীতিতে তথা ভারতবর্ষের রাজনীতিতে একটি অপ্রাসঙ্গিক রাজনৈতিক সত্তাকে ফুলিয়ে ফাঁপিয়ে দেখানোর কোনো দরকার নেই। যত ধরনের কৌশলী প্রকৌশলী লাগান, সেই কৌশলী প্রকৌশলীরা যদি সিপিএম এর ভোটকে 5 থেকে 6%, 7%, 2%ও বাড়াতে পারে, তাহলে বুঝতে হবে যে আবার লাল ঝড় ফিরে আসছে। আর তা না হলে সিপিএম এর নেতা নেত্রী সহ পুরো দলটিকে লাল কৌপিন পরে অন্তর্ধানে চলে যেতে হবে। মীনাক্ষী মুখার্জির কাট আউটটা নিয়ে কিছু বলবেন? এরকম ব্যক্তি পুজোয় বিশ্বাস করতেন না। না, কোন দল ব্যক্তি পূজায় বিশ্বাস করবেন কি করবেন না সেটা তাদের পুরোপুরি রাজনৈতিক দর্শনের বিষয়। এ নিয়ে আমাদের কিছু বলার নেই। কারণ মনে রাখবেন, দলটা তো ভারতীয় কমিউনিস্ট পার্টি না, ভারতের কমিউনিস্ট পার্টি, কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া, ভারতের কমিউনিস্ট পার্টি। ঠিকই তো মার্ক্সীয় দেশে বাঁধা আছে, তো তাতে সেই বইতে লেখা আছে কিনা জানি না, মার্ক্সীয় সাহিত্যে লেখা আছে কিনা জানি না যে এইরকম পরিস্থিতি হলে পরে সামনে এরকম কাউকে খাড়া করতে হবে, কিন্তু তাতে কোনো লাভ হবে না। লড়াই সরাসরি তৃণমূল বনাম বিজেপির, এবং 26-এর নির্বাচনে তৃণমূল অতীত হয়ে ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গের ক্ষমতায় আসতে চলেছে। বীরভূমের 31 জন বিজেপি নেতা যারা কেন্দ্রীয় নিরাপত্তা বিভাগ, তাদের 31 জনের আজকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের থেকে নির্দেশ আছে এবং কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী তুলে নেওয়া। আমি অন্ততপক্ষে জানি না যে শুধুমাত্র বীরভূম জেলাতে 31 জন কেন্দ্রীয় নিরাপত্তা প্রভুক বিজেপি নেতা আছেন। আমি নিজেও বীরভূম থেকে আসি, তো আপনি তালিকাটা আমায় দিলে আমি তারপরে দেখব। সন্ন্যাসীচরণ মন্ডল, প্রিয়া সাহা, অষ্টম মন্ডল, তিনটে নাম আপনার বলা হলো, এদের নিরাপত্তা। সন্ন্যাসীচরণ মন্ডল এবং অষ্টম মন্ডল একই ব্যক্তি। প্রিয়া সাহা বলে আমাদের কোনো নেত্রী নেই। কেন্দ্রীয় নিরাপত্তা তুলে নেওয়া হয়েছে। প্রিয়া সাহা বলে আমাদের কোনো নেত্রী নেই বীরভূমে। পিয়া বলে একজন আছেন, যিনি আমাদের লোকসভা প্রার্থী ছিলেন। দেখুন, স্বরাষ্ট্র মন্ত্রক কেন্দ্রীয় নিরাপত্তা দিয়ে থাকেন, টাইম টু টাইম তারা পর্যালোচনাও করতে থাকেন। স্বরাষ্ট্র মন্ত্রক সরাসরি পর্যালোচনা করেন। এ তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বারা নিরাপত্তা না। হঠাৎ করে কারোর মনে হলো তুলে দিলেন, হঠাৎ করে কারোর মনে হলো কাউকে দিয়ে দিলেন। তো স্বরাষ্ট্র মন্ত্রকের বিচারে টাইম টু টাইম রেগুলার ইন্টারভেলে যে রিভিউ হয়,
সেই রিভিউতে কারো থ্রেট পারসেপশন বাড়ে, কারো থ্রেট পারসেপশন কমে, কাউকে নিরাপত্তা বাড়াতে হয়, কারো নিরাপত্তা কমাতে হয়। সারা দেশে একই ধরনের বিষয় অনুসরণ করা হয়। এর সঙ্গে আমরা অন্তত পক্ষে আমরা রাজ্য স্তরে আমাদের এ পুরো জিনিস অজানা। আপনাদের কাছ থেকে প্রথম শুনলাম যে আমাদের কারো কারো নাকি নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছে। আমরা জানি না, আমরা নিশ্চিতভাবে পুরোটা জানলে পরে নিশ্চিতভাবে খোঁজ নেব, কিন্তু সম্পূর্ণভাবে এটা কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের বিষয়। আদালতে আজ ফের একবার সিবিআই কে নিয়ে বিরক্তি প্রকাশ করলেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। নদিয়ার মুরুটিয়া থানায় হেফাজতে মৃত্যুর অভিযোগ সংক্রান্ত একটি মামলায় বিচারপতি তীর্থঙ্কর ঘোষ বলেন যে আমি জানি সিবিআই কে মামলা দিয়ে কোনো লাভ নেই। সিবিআই কে নিয়ে বিরক্তি প্রকাশ করে এই মন্তব্য করেন এবং বলেন অনেক ক্ষেত্রেই রাজ্যের গঠিত সিট বেশি উপযোগী, সিবিআই কে দিয়ে লাভ নেই, সিট বেশি উপযোগী। মন্তব্য বিচারপতি তীর্থঙ্কর ঘোষের। হেফাজতে মৃত্যুর ঘটনা পশ্চিমবঙ্গে আদালতের কাছে যদি সিবিআই তদন্তের দাবি ওঠে, তাহলে বুঝতে হবে এ রাজ্যের নাগরিকদের পশ্চিমবঙ্গ পুলিশের উপর কোনো ভরসাই নেই। একটা সাধারণ হেফাজতের মৃত্যুর ঘটনার তদন্ত সিবিআই এর হাতে যাবে কেন? যে দাবি করছে তিনি প্রমাণ করছেন যে পশ্চিমবঙ্গ পুলিশের উপর তাদের কোনো ভরসা নেই। বিচারপতি তার কথা বলেছেন, সেই মতো তদন্ত হবে। তিনি যদি সিট গঠন করে দেন, আশা করব এর দ্রুত বিচার হবে। একটা হিন্দি আছে কোচবিহার, বীরভূম এরকম সব জেলারই নেতাদের নিরাপত্তাহীনতা উঠে আসছে। ওই একই এদিক সবটাই। হ্যাঁ, মানে তো হতে থাকে না।